পাত্র হিসেবে কৈশোরকালের পছন্দের মানুষকে দেখে থমকে গেল তটিনী। আজ এতগুলো বছর পর আবারও সেই মানুষটিকে দেখে পুরনো ভালো লাগা যেন তার হৃদয়ে দোলা দিয়ে গেল। পাত্রের ছবি তার মা তাকে দেখাতে চেয়েছিল, কিন্তু নিজের জেদের বশে ছবিটা সে উল্টেও দেখেনি, ইচ্ছেই জাগেনি তার। এখন আফসোস হচ্ছে, কেন যে তখন দেখলো না। শরবত দেওয়ার সময় তটিনীর হাত হালকা কাঁপতে লাগলো। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। তটিনী, বসো। মায়ের কথায় ধ্যান ভাঙল তার। ইতস্তত হয়ে পাত্রের সামনাসামনি বসলো। সবার আড়ালে আর চোখের সামনে বসা মানুষটিকে কিছু সময় পরখ করে নিল। বয়স বৃদ্ধি পেলেও নামের মতন তার মুখশ্রীর মধ্যেও সেই মাধুর্য আজও তার মধ্যে বিদ্যমান বলেই মনে হলো তটিনীর। নাম তার মাধুর্য, যাকে কৈশোর কাল থেকে তটিনী পাগলের মতন পছন্দ করে, কিন্তু বলা হয়ে ওঠেনি। তার আগেই কোথায় যেন হারিয়ে গেল সে। ভালো লাগা, লজ্জা, অস্বস্তি সবকিছু মিলিয়েই এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো মেয়েটির মনে। মাধুর্য আর তটিনীকে একসাথে আলাদা কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। গাছের ফুলগুলো দেখছিল মাধুর্য। তটিনী উত্তেজনায় অজান্তেই গাছের পাতা ছিঁড়ে চলেছে। এভাবে গাছের পাতা ছিঁড়বেন না, তাদেরও যে কষ্ট হয়। কেঁপে উঠল তটিনী। নিচে তাকিয়ে দেখলো সে ইতিমধ্যে 5-6টা পাতা কুটি কুটি করে ছিঁড়ে মাটিতে ফেলেছে। সামনে দাঁড়িয়ে থাকা মাধুর্যের দিকে চেয়ে হাতে থাকা পাতাও দ্রুত ফেলে দিল। আসলে আসলে আমি কথা আটকে যেতে লাগলো তার। মাধুর্য তাকে হাতের ইশারায় থামিয়ে দিল। শান্ত হন, এতটা হাইপার হওয়ার দরকার নেই। চুপ হয়ে গেল তটিনী। মাধুর্য বলল, আপনাকে অস্থির লাগছে, শরীর খারাপ আপনার? না না, সেরকম কিছু না। আসলে নতুন মানুষের সাথে কথা বলতে একটু অস্বস্তি লাগে, তাই আর কি। মুখে এটা বলেও মনে মনে সে ঠিক বিপরীতমুখী কথাটাই আওড়ালো। অস্থির তো লাগবেই, স্বাভাবিক নয় কি? এককালের ক্রাশকে নিজের সামনে দেখলে তো অস্থির অস্থির লাগবেই। কিছু ভাবছেন কি? না না, আপনার কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। সবকিছু আমি বললে কি করে হবে? আপনি তো কিছুই বলছেন না। কিছু বলার মতন খুঁজে পাচ্ছি না। পুনরায় মনে মনে তটিনী বলল, এই ঠিক কিভাবে কি বলবো বুঝতে না পেরে সেই সময়েও বহু সুযোগ হাতছাড়া করেছি। আমার মুখ তো ঠিক আছে, কিন্তু তা থেকে প্রয়োজনের সময় কোনোরূপ কথা বের হয় না। আঙ্কেল থেকে জানলাম, পূর্বে আমরা যে পাড়ায় থাকতাম তার আশেপাশেই তোমাদের বাড়ি ছিল। তোমার কলেজও আমার ইউনিভার্সিটির সামনে দিয়ে যেতে হতো। আগে কখনো দেখা হয়েছিল? তটিনী তৎক্ষণাৎ বুঝতে পারল না তার কি বলা উচিত। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মাথা নাড়িয়ে বোঝালো, না, তাদের কখনোই দেখা হয়নি। যা সম্পূর্ণ মিথ্যে কথা। চলো নিচে যাওয়া যাক। তুমি তো কিছু বলছোই না, হয়তো তুমি বোর হচ্ছ। আগে মাধুর্য নামতে লাগলো, তার পিছন পিছন তটিনী ধীর গতিতে নামছে। তটিনী, তুমি এখন আর কলেজের পড়ুয়া মেয়ে নেই, মাস্টার্স পাস করেছো তুমি। এখন কিশোরী মেয়েদের মতন আচার আচরণ একদমই মানানসই নয়। ইস, কি এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। না জানি সে কি না কি ভাবলো আমার ব্যাপারে। কেন যে আমি স্বাভাবিক কথা বলতে পারি না। মা তটিনীকে ভীষণ বকাঝকা করছে, কারণ সে তার এই প্রস্তাব না করে দিয়েছে। তার বাবা বোঝাতে এলে তিনি উল্টে ওনাকেই ঝাড়ি দিলেন। তুমি মাঝে আসবে না, তোমার কারণেই এই মেয়ে বারবার পাত্রকে রিজেক্ট করেছে। কখনো নাকে সমস্যা, কখনো হাইটে, তো কখনো চোখে। বাকি সব না হয় মেনে নিয়েছিলাম, কিন্তু এই ছেলেতে কি সমস্যা তোমার মেয়ের তো যুক্তি দিয়ে তা বলতে পারছে না। বাবা তটিনীর পাশে দাঁড়িয়ে মাথায় হাত রেখে জানতে চাইলেন, ছেলের কোনো দোষ কি তুমি পেয়েছো মা? দেখে থাকলে বলো, আমরাই মানা করে দেব। তোমার ইচ্ছের বিরুদ্ধে আগে যখন কারোর হাতে তোমাকে তুলে দিইনি, আজও দেব না। কারণ সংসারটা তুমি করবে, আমরা তো শুধু একটা মাধ্যম মাত্র। আবারও নরম করে কথা বলছো তুমি। প্রস্তাব নাকচ করার যৌক্তিক কারণও তো তাদের বলতে হবে। তোমার মেয়েকে বলে দাও যুক্তিসঙ্গত কোনো কারণ আমাকে দেখাতে। যদি দেখাতে পারে ভালো, না হলে এখানেই তাকে বিয়ে করতে হবে। বাবা মা চলে যেতেই তটিনী বালিশে মুখ গুজে হেসে ফেলল।
কোনো এক কারণে মিটিমিটি হাসছে সে। ফোনের শব্দে ঘুম হালকা হয়ে এলো তটিনীর। বিকেলের দিকে শুয়ে হাজারটা চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে টেরও পায়নি। মিটমিট করে চোখ খুলে বাইরে তাকিয়ে দেখলো এখনো আবছা আবছা আলো আছে। এদিকে অনবরত ফোনের রিংটনের শব্দে কপাল কুঁচকে এলো তার। আধো আধো চোখ খোলা অবস্থায় হাতড়িয়ে কোনো রকমে ফোনটা খুঁজে পেল সে। হ্যালো, কে বলছেন? চোখ বন্ধ করে ঘুম জড়ানো কণ্ঠে সে বলল, তটিনী। হ্যাঁ, আপনি কে? কাকে চাই? তোমাকে। ঘুম হালকা হয়ে এলো তার। কানের কাছ থেকে ফোনটা সরিয়ে দেখলো আননোন নাম্বার। পুনরায় কানের কাছে নিয়ে গিয়ে প্রশ্ন করলো, বুঝলাম, কিন্তু আপনি কে? মাধুর্য। সকালে যার সাথে আপনার দেখা হলো। এক প্রকার লাফ মেরে শোয়া থেকে উঠে বসলো তটিনী। বুক ধড়ফড় করছে তার। এক নিমেষে যেন ঘুম সম্পূর্ণ কেটে গেল। হাত দিয়ে চুলগুলো কোনো রকমে ঠিক করে শুকনো ঢোক গিলে বলল, মাধুর্য, আপনি হঠাৎ ফোন করলেন যে? বিরক্ত করলাম বুঝি? ব্যস্ত ছিলেন? না না, সেরকম কিছু না, একটু চোখ লেগে এসেছিল এই আর কি। তাহলে তো আপনার ঘুমের ব্যাঘাত ঘটালাম। কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পর এমনিতেই উঠে যেতাম। হঠাৎ ফোন করার কারণ? মায়ের থেকে শুনলাম আপনি নাকি আমাকে বিয়ে করতে রাজি না। কারণটা কি আমি জানতে পারি? চুপ হয়ে গেল তটিনী। সে আশা করেনি মাধুর্য এত তাড়াতাড়ি তাকে ফোন করে কারণ জানতে চাইবে। কথা সাজাতে লাগলো সে। তটিনী আছেন? হ্যাঁ, আসলে কয়েক ঘন্টার পরিচয় তো কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা যায় না। বিয়ে একটা স্থায়ী সম্পর্ক। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব তার সাথে সারা জীবন থাকতে চাই আমি। তাই কয়েক ঘন্টার পরিচয়ে আমার পক্ষে সম্ভব না তার দোষ গুণ সব নজরে আনা। আমি এরকম কাউকে সাথে নিজের জীবন অতিবাহিত করতে চাই যার সাথে আমার চিন্তা ধারণা মিলবে। আমার মনে হয়নি আপনার সাথে আমার কোনো কিছুর মিল হবে। কথাগুলো বলার সময় অনেক কষ্টে তটিনী নিজের হাসি নিয়ন্ত্রণ করে রেখেছে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, আজ রাখি, পরে কথা হবে। তাকে পরবর্তী কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল মাধুর্য। তার কণ্ঠস্বর শুনেই তটুনি অনুধাবন করতে পারলো তার বলা কারণ মাধুর্যের মোটেও পছন্দ হয়নি। অবশ্য না হওয়ারই কথা। তটিনী কথায় কথায় তার মায়ের কাছ থেকে জানতে পেরেছে মাধুর্যই তাকে পছন্দ করেছে। সে আসতে চেয়েছে বলেই তার বাবা মা সম্বন্ধ নিয়ে এসছে। মৃদু স্বরে হেসে উঠল তটিনী। ধপ করে বিছানায় গা এলিয়ে দিয়ে মাধুর্যের ইনস্টাগ্রাম স্ক্রল করতে লাগলো সে। একটা ছবির দিকে তাকিয়ে বলল, আপনি হঠাৎ হারিয়ে যাওয়াতে কতটা কষ্ট পেয়েছিলাম তা শব্দে প্রকাশ করা যাবে না। জীবনে কাউকে প্রথম এতটা ভালো লেগেছিল, আর তা জানানোর আগেই সে হারিয়ে গেল। এতগুলো বছর আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম। এবার আপনার হওয়ার পালা। আপনাকে আমি এত সহজে ধরা দেব না। সোফায় শুয়ে গুনগুন করে পা নাড়িয়ে নাড়িয়ে ফোন স্ক্রল করছে তটিনী। তার মা এবং ছোট ভাই ঘুমে আচ্ছন্ন। আপাতত তার ঘুম আসছে না বলে সে জেগে আছে। কলিং বেলের শব্দে মনোযোগ ক্ষুণ্ণ হলো তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কিছুক্ষণ পর 4টে বাজবে। সাধারণত এই সময় আবর্জনা নেওয়ার লোকটা এসে থাকে। তটিনী ভাবলো হয়তো আজও এসেছে। কোনো রকম ওড়না দিয়ে নিজেকে আবৃত করে আবর্জনার বালতিটা নিয়ে দরজা খুলল। প্রতিদিনের মতন আজও সেটা বাইরে রেখে সামনে থাকাতেই সে থমকে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। এই অবেলায় মাধুর্য এখানে কি করছে? সারাদিন ভাবতে ভাবতে কোনো দৃষ্টিভ্রম হলো না তো আবার? অতিথি এলে কি তাদের এভাবেই বাইরে দাঁড় করিয়ে রাখেন আপনি? ধ্যান ভাঙল তটিনীর। বুঝলো স্বপ্ন নয়, সত্যিই মাধুর্য তার সামনে দাঁড়িয়ে আছে। দুঃখিত, আমি ভেবেছিলাম আবর্জনা নিতে এসেছেন। আপনি আসুন ভিতরে। বালতিটা একপাশে সরিয়ে রেখে তটিনী ভিতরে আসতে দেখলো মাধুর্য সোফায় বসে আছে। সে দ্রুত হাত ধুয়ে মায়ের রুমে গেল। মিসেস সায়লা মাধুর্যকে দেখে বড্ড খুশি হয়েছেন, তা ওনার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। বাবা, কেমন আছো তুমি? হঠাৎ এভাবে না বলে এলে যে? আন্টি, মা এই আচারগুলো পাঠিয়েছেন। আপনি নাকি অনেক পছন্দ করেন, কিন্তু সময়ের কারণে তৈরি করতে পারেন না, তাই মা এসব বানিয়ে পাঠিয়েছেন। আরে, আমি তো সেদিন কথায় কথায় বলে ফেলেছিলাম। তটিনী, যাও, মাধুরীদের জন্য কিছু তৈরি করে নিয়ে আসো। তটিনী ভদ্র মেয়ের মতন রান্নাঘরে গিয়ে শরবত, কেক, বিস্কিট সহ যা পেরেছে সব একটা ট্রেটে করে মাধুর্যকে পরিবেশন করলো। ট্রেটা টেবিলে রেখে এক মুহূর্ত দাঁড়ালো না। এক ছুটে রুমে এসে দরজা লাগিয়ে দিল।
আয়নায় নিজেকে দেখে কপাল চাপড়ালো সে। এলোমেলো চুল, সাধারণ একটা থ্রি পিস, অদ্ভুতভাবে গায়ে ওড়না জড়ানো। হা হুতাশ কষ্ট মিশ্রিত কণ্ঠে আয়নার দিকে তাকিয়ে বলল সে। বিছানায় গা এলি দিয়ে তটিনী হা হুতাশ করতেই ব্যস্ত। সেই সময় কেউ তার দরজায় কড়া নাড়ল। ধরপড়িয়ে উঠে বসলো। দরজা না খুলে জানতে চাইলো, কে? আমি। দরজা খোলো। মায়ের কণ্ঠ শুনে তটিনী দরজা খুলল, তবে পুরোটা নয়, আধা খোলা আধা বন্ধ অবস্থায় জানতে চাইলো, কি চাই? মাধুর্য তোমাকে ডাকছে। বিয়ে করবে না ভালো কথা, তাই বলে হুট করে এভাবে রুমের দরজা কেন বন্ধ করে রেখেছো? কতটা দৃষ্টিকটু লাগে জানো? এই শিক্ষা দিয়েছি তোমাকে আমি। মায়ের ঝাড়ি খেয়ে মুখে কিছু বলার শাসন পেল না সে, কিন্তু মনে মনে বলল, যদি এই কাজের মাসির বেশভূষা নিয়ে আর কিছু সময় তার সামনে থাকতাম, তবে আমি তো লজ্জায় গেলেও বরফ থেকে পানি হয়ে যেতাম। সেই সাথে আমি না সে মহাশয়ও বিয়েতে না করে দিত। কি হলো, কিছু বলো। কেন ডাকছে? তার সাথে আমার কি কাজ? তার কাছ থেকে গিয়েই জেনে নাও। আমি এবং তোমার বাবা অনুমতি দিয়েছি, তো তুমি চাইলে সম্মতি দিতে পারো। হয়তো এতে তোমার মত পরিবর্তন হতে পারে। তিনি যেতে গিয়েও ফিরে তাকালেন। যাওয়ার আগে একটু পরিপাটি হয়ে যেও। নিজের যত্ন তো কখনো করনি, অন্তত বাইরের কারোর সামনে যাওয়ার পূর্বে একটু ভালো মেয়ের মতন যাও। না হলে তাদের মনে তোমাকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হবে। তাড়াতাড়ি যাও, ছেলেটা বসে আছে। দরজা বন্ধ করতে করতে তটিনী কান্না কান্না ভাব করে বলল, মাও লক্ষ্য করেছে আমাকে পেতনির মতন লাগছে, তার মানে সেও করেছে। আমার কপাল এত সুন্দর কেন? কেন ডেকেছেন আমাকে? কিছু বলার থাকলে মাকে বলতেন। আন্টিকে বলার হলে আপনার খোঁজ করতাম না। তার বাঁকা কথা শুনে চুপ হয়ে গেল তটিনী। আমি আপনার জন্যই এসছি, তৈরি হয়ে নিন, আমরা বের হব। তার কথা শুনে তটিনী চট করে মাধুর্যের পানে তাকালো। বের হব মানে? আমি আপনার সাথে বাইরে যাব কেন? সেদিন না বলেছিলেন কয়েক ঘন্টার পরিচয়ে কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন আপনার পক্ষে সম্ভব না? তাই ভেবেছি এখন থেকে রেগুলার আমরা টাচে থাকবো, যেন আপনি আমার সম্পর্কে জানতে পারেন। তটিনী তাকে মনে মনে অনুকরণ করে বলল, টাচে থাকার প্রয়োজন নেই। আপনার সম্পর্কে আমি বহু আগে থেকেই জানি, কিন্তু সেটা আপনাকে তো ঘুণাক্ষরেও টের পেতে দেব না। কিছুক্ষণ আপনাকে ঘোল খাইয়েই ছাড়বো। আমি তো ঠিক করেই রেখেছি, আপনাকে আমি এত দ্রুত ধরাই দেব না। মাঝে মাঝে কোথায় হারিয়ে যান আপনি? ও কিছু না, আমি আপনার সাথে যেতে পারবো না। আমার সন্ধ্যায় টিউশনে যেতে হবে। মিস হলে স্টুডেন্টের ক্ষতি হবে, আর তার থেকেও বড় কথা, বাবা মা রাগ করতে পারে। শরবতের গ্লাস তুলে নিয়ে মাধুর্য বলল, আঙ্কেল কিছু বলবেন না, কারণ আমি ওনার থেকে অনুমতি নিয়েই তবে এসেছি। আর আপনার আজকে কোনো টিউশন নেই, তাও আমি জানি। এতদিন আপনি ব্যস্ত ছিলেন, তাই আসেনি। আপনি যে আজ বাড়িতেই থাকবেন এটা আমাকে আঙ্কেল জানিয়েছেন। তাই অযথা বাহানা তৈরি না করে দ্রুত তৈরি হয়ে নিন। তটিনী পুনরায় বিড়বিড় করে বলল, তাই তো বলি, প্রতিদিন এতবার করে কেন জিজ্ঞেস করছে আমি কখন বাড়িতে থাকবো? শেষমেশ কিনা আমার বাবাই ঘরের শত্রু বিভীষণের ভূমিকা পালন করলো। হায় রে কপাল! তটিনী যার জন্য পা বাড়াবে, সেই মুহূর্তে মাধুর্য তাকে থামিয়ে বলল, অতিরিক্ত সাজার প্রয়োজন নেই। নিত্যদিন যেরকম পোশাক পরিধান করেন তা পরলেই খুশি হব। দরজার সামনে দাঁড়িয়ে মাধুর্যের অপেক্ষা করছে তটিনী। তার মায়ের সাথে কী সব কথা বলছে সে। চলুন বলেই আগে আগে নেমে যেতে লাগলো সে। তটিনীর মুখশ্রীতে বিরক্তির হালকা চাপ ফুটে উঠল। বিড়বিড় করে বলল, তখন কাজের মাসির মতন লাগছিল, সেই সময় চোখ বড় বড় করে তাকিয়েছিল, আর এখন পরিপাটি হয়ে সুন্দর করে তৈরি হয়েছি, এখন কিনা ঘুরেও তাকালো না। তাকাবি না যখন, তখন তৈরি হতে বললি কেন? বিড়বিড় করে বকবক করতে করতে তটিনী নিচে এসে দেখলো মাধুর্য এক হাতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তটিনী বাঁকা সুরে বলল, এভাবে বুড়ি মহিলাদের মতন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কোমরের হাড় দুর্বল হয়ে গেছে নাকি? ব্যথা করছে বুড়ি মহিলাদের মতন? এই আপনার সমস্যাটা কি বলেন তো? প্রথমে ভেবেছিলাম আপনি খুব সাধারণ শান্ত শিষ্ট মেয়ে, কিন্তু আপনার যে এত বড় একটা বাজে অভ্যাস আছে, তা আপনার সাথে কথা না বললে ঘুণাক্ষরেও টের পেতাম না। তটিনী আড়াআড়িভাবে দুই হাত ভাঁজ করে জানতে চাইল, তা শুনি কি সেই অভ্যাস? এই যে খানিক পর পর নিজে নিজে বিড়বিড় করা, যা বলার স্পষ্ট করে বলবেন। বিড়বিড় কি আর সাধে করি? স্পষ্ট করে বললে যে মান সম্মান সব নদীর স্রোতের সাথে ভেসে যাবে, সাথে পিঠেও কয়েক ঘা পড়তে পারে। এই আশঙ্কা থেকেই তো স্পষ্ট করে জোরে বলতে পারি না। আবারও বিড়বিড় করছেন আপনি? খানিকটা রেগে বলল মাধুর্য। তটিনীও বিপরীতে হিসেস করে বলল, করব। আপনার সমস্যা?
আমার মুখ, আমার চিন্তা, আমি যা ইচ্ছা তাই করব। অবশ্যই আমার সমস্যা। আপনি কয়েকদিন পর আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন। আপনার ভালো মন্দ সব দিকে নজর রাখা আমার দায়িত্ব। আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন। মাধুর্যের এই সামান্য কয়েকটা শব্দ তটুনিকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পুনরায় শান্ত কণ্ঠে সে বলল, কোথায় যাবেন? তাড়াতাড়ি চলুন, অন্ধকার হয়ে যাবে না হলে। হ্যাঁ চলুন, আপনার সাইকেলটা বের করুন। অবাক হয়ে গেল সে। মাধুর্য কি করে জানলো? এই ভাবনা তার মাথায় আসার পূর্বেই সে উত্তর দিয়ে দিল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমি আপনার ব্যাপারে মোটামুটি সবই খোঁজ খবর নিয়েছি। আজ আমরা সাইকেল ডেটে যাব। সবাই গাড়ি রিক্সা চড়ে নিজেদের সময় কাটায়, আমরা না হয় একটু ভিন্ন কিছু করলাম। এতে মুহূর্তগুলো আরও দীর্ঘ সময় ধরে আমাদের স্মরণে থাকবে। এবার তাড়াতাড়ি নিয়ে আসুন, আমি গেটের বাইরে আছি। নিজের সাইকেলের তালা খুলতে খুলতে তটিনী ভাবল, এই কারণেই সে আমাকে নর্মাল সাজতে বলেছিল, যেন সাইকেল চালাতে কোনো রকম অসুবিধা না হয়। আমি আর কি না কি ভেবে বসেছিলাম। পাশাপাশি সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে মাধুর্য এবং তটিনী। হঠাৎ মাধুর্য তার গতি বাড়িয়ে দিল, ফলে সে তটিনী থেকে বেশ খানিকটা সামনে এগিয়ে গেল। সাইকেল চালানো অবস্থায় মাধুর্য ভাব নিয়ে বলে, ইস, এত ধীর গতিতে সাইকেল চালান আপনি? এরকম করে চলতে থাকলে আমাকে কখনোই ধরতেই পারবেন না। আমার গতির সাথে মেলানোর সাধ্য নেই আপনার। ক্ষেপে গেল তটিনী। দাঁতে দাঁত চেপে বলল, আপনি কতটুকু জানেন আমার দক্ষতা সম্পর্কে? আমি এর চেয়েও দ্রুত চালাতে পারি। সেটা তো আপনি ধীরে চালাচ্ছিলেন বলেন আমিও ধীরে চালাচ্ছিলাম, যেন একসাথে থাকি। হয়েছে হয়েছে, আর বাহানা দেওয়ার প্রয়োজন নেই। মাধুর্যের কথা তটিনীর বেশ আত্মসম্মানে লাগলো। অনেক দ্রুত প্যাটেল করে ঘুরিয়ে গতি বাড়ালো সে। একসময় মাধুর্যকে ছাড়িয়ে গেল। সাইকেল চালাতে চালাতে পিছনে ঘাড় ঘুরিয়ে তৃপ্তির হাসি নিয়ে বলল, দেখলেন কার দৌড় কত দূর? এই তটিনী এতটাও গাধা নয়। আরে সামনে দেখি চালান। এখন কেন সামনে দেখতে বলছেন? নিজের কথা ভুল প্রমাণিত হয়েছে বলে খুব খারাপ লাগছে তাই না? আস্তে আস্তে বলল সে। আরে বোকা মেয়ে, সাইকেল থামিয়ে কথা বলুন না হয়, সামনে তাকিয়ে চালান। একসাথে দুটো কাজ করবেন না? পিছন থেকে উচ্চস্বরে সাবধানী কণ্ঠে বলল মাধুর্য। কিন্তু তটিনী তার কথাকে ভুল প্রমাণিত করতে পেরে এটাই খুশি যে আশেপাশে তার খেয়ালই নেই। হঠাৎ ব্যথা পাওয়ার কারণে আপনা আপনি তটিনীর মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। সাইকেলটা রাস্তার উল্টো পিঠে পড়ে আছে। মাধুর্য দ্রুত তার কাছে এলো, নিজের সাইকেলটা দাঁড় করিয়ে তটিনীর সামনে হাঁটুবাজ করে বসলো। আপনি ঠিক আছেন? দেখি কতটা লেগেছে? চিন্তিত কণ্ঠে বলল সে। কনুইতে বেশ কিছুটা অংশ কেটে গিয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে তা থেকে থেকে। দ্রুত নিজের পকেটটা হাতড়ে রুমাল বের করে তা ক্ষতস্থানে বেঁধে দিলেন। খানিকটা রাগী কণ্ঠে বলল, সবসময় এত পাকনামি ভালো নয়, বলেছিলাম তো পিছনে তাকিয়ে সাইকেল না চালাতে। এবার উঠুন, দাঁড়াতে পারছেন কিনা দেখি। মাধুর্যের সাহায্যে উঠে দাঁড়ালো সে। দাঁড়ানোর পর বুঝতে পারলো হাঁটুতে জ্বালা করছে। বুঝতে বাকি নেই সেখানেও হয়তো ছিঁড়ে গেছে। একটু নিচু হয়ে দেখলো সেখানে খানিকটা কাপড়ও ছিঁড়ে গিয়েছে। কি হলো, পায়ে লেগেছে? মাধুর্য, আজ বাড়ি ফিরে যাওয়াটাই ভালো হবে, আমার শরীর ভালো লাগছে না। মাধুর্য বুঝল তটিনীর পায়েও লেগেছে। একটা রিক্সা ডাকলো সে। সাবধানে তাতে তটিনীকে উঠিয়ে দিয়ে বলল, আপনি যান, আমি পিছন পিছন আসছি। নিজের সাইকেলটা সেখানে এক দোকানের সামনে বেঁধে রেখে তটিনীর সাইকেল চালিয়ে পিছন পিছন এলো সে। সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রথমে ভেবেছিল তাকে কোলে তুলে নেবে, কিন্তু হঠাৎ তার স্পর্শে তটিনীর অস্বস্তি হতে পারে ভেবে এই ভাবনা বাদ দিল। যত্ন সহকারে এক পাশে ধরে তাকে ওপরে তুলল। মিসেস সায়লা তো মেয়ের অবস্থা দেখে ভীষণ রকমের বকা দিলেন। আন্টি, আর রাগ করবেন না, রাস্তায় বের হলে এরকম ছোটোখাটো দুর্ঘটনা হয়েই থাকে। এখানে কিছু ওষুধ আছে, আপনি ক্ষতস্থানে লাগিয়ে দিন। তুমি বাবা কিছু মনে করো না, ওর সাথে সময় কাটাবে ভেবে এসেছিলে, কিন্তু তোমাকে ঝামেলায় পড়তে হলো। কোনো সমস্যা নেই আন্টি। তটিনী, আমি আসছি, সাবধানে থাকবেন। সোফায় বসে মাধুর্যের যাওয়ার পানে তাকিয়ে রইল সে। মনে মনে বলল, যখনই তার সাথে দেখা হবে তখনই কোনো লজ্জাজনক কিংবা অস্বস্তিজনক পরিবেশ সৃষ্টি হবে। না জানি আবার আমাকে নিয়ে কি ভাবলো। যদি ভাবে এত বড় মেয়ে ঠিক মতন রাস্তা চলাচল করতে পারে না। টিউশন শেষে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে তটিনী। রিংটনের শব্দে ব্যাগ থেকে ফোন বের করে দেখলো মাধুর্য ফোন করেছে।
হৃৎস্পন্দন আপনা আপনি বেড়ে গেল। আজ দুদিন হয়ে গিয়েছে তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই, একদম বিচ্ছিন্ন। যদিও বা মাধুর্যের সাথে তার মায়ের কথা হয়েছিল, তিনি তটিনীকে জিজ্ঞেসও করেছিলেন সে বলতে আগ্রহী কিনা, তবে তটিনী মায়ের সাথে এমন ভাব করলো যেন তার কোনো আগ্রহই নেই। তবে মনে মনে সে ঠিকই বিপরীতটাই চেয়েছিল। ভাবনার মাঝে কল কেটে গিয়েছে, পুনরায় বেজে উঠতেই দ্রুত রিসিভ করলো সে। হ্যালো। আবারও কোনো ভাবনায় মগ্ন ছিলেন ম্যাডাম? মাধুর্যের কথা শুনে দাঁত দিয়ে জিহ্বা কাটল তটিনী, তবে স্বীকার করলো না। কে বলেছে আপনাকে? বায়োস্কোপ দিয়ে দেখছেন নাকি? না, ড্রোন দিয়ে দেখছি। কি কারণে ফোন দিয়েছেন তা বলুন। এভাবে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে ভয় লাগে, কখন না জানি ফোন ছিনিয়ে নিয়ে যায়। যেখানে আছেন সেখানেই থাকুন, আমি আসছি, বাই। আমি আসছি মানে? আপনি কোথায় আসছেন? আরে হ্যালো মাধুর্য। যা কেটে দিল। অতঃপর হাজারো চিন্তা নিয়ে দাঁড়িয়ে রইল সে। কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? কেঁপে উঠল তটিনী। ঘাবড়ে গিয়ে কয়েক কদম পিছিয়ে এলো সে। তার প্রতিক্রিয়া দেখে উচ্চস্বরে হেসে উঠল মাধুর্য। আপনি এখানে কি করছেন? আমাকেই বা কেন অপেক্ষা করতে বলেছেন? আরে শান্ত হন, একসাথে এতগুলো প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব? আপনার কি কোনো তাড়া আছে? না, সেরকম কিছু না, তাও কারণটা তো জানা প্রয়োজন। যদি বলি আপনার সাথে দেখা করতে ইচ্ছে করছিল তবে? চুপ হয়ে গেল তটিনী। কথা গুলিয়ে গেল তার। চেয়ে দেখলো মাধুর্য মিটি মিটি করে হাসছে। রিল্যাক্স, আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল, তাই এলাম। ভাবলাম জিনিস দেওয়ার পাশাপাশি আপনার সাথেও কিছু সময় কাটালাম। যদি কিছু মনে না করেন আমরা হাঁটতে পারি। মাথা নাড়িয়ে সম্মতি জানালো তটিনী। পাশাপাশি হাঁটছে দুজন। নীরবতা কাটিয়ে মাধুর্য বলল, তটিনী। মাধুর্য এতটা কোমল স্বর তার নাম উচ্চারণ করলো যে তটিনীর হৃদয়ে ঝড় বয়ে গেল। পছন্দের মানুষের থেকে নিজের নাম এতটা কোমল স্বরে শোনার অনুভূতিটাই যেন অন্যরকম। যদি কিছু মনে না করেন কিছু কথা জিজ্ঞেস করি? বলুন। আমার মধ্যে কি এখনো পর্যন্ত কোনো খুঁত খুঁজে পেয়েছেন বা কোনো দোষ? মাথা নাড়িয়ে না জানালো তটিনী। তাহলে কেন রাজি হচ্ছেন না? তটিনী স্পষ্ট অনুভব করতে পারল মাধুর্যের কথায় মিশে থাকা হতাশার রেশটা। বলতে চেয়েও কিছু বলতে পারল না সে, চুপচাপ হাঁটতে লাগলো। একসময় থেমে গেল মাধুর্য। তার দেখা দেখি তটিনীও দাঁড়িয়ে গেল। একটা প্যাকেট তটিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই জামাটা মা আপনার জন্য পাঠিয়েছেন। ওনার নাকি এটা দেখে মনে হয়েছে আপনাকে বেশ মানাবে, তাই উপহার হিসাবে দিয়েছেন। ফিরিয়ে দিলে মা অনেকটা কষ্ট পাবে। হাসি মুখে উপহার গ্রহণ করলো তটিনী। আন্টিকে ধন্যবাদ জানাবেন। আজ তাহলে আসি। সাবধানে থাকবেন। এতটা পথ এসে বাড়িতে যাবেন না? আর কিছুটা পথই তো বাকি। না আজ নয়, অন্য কোনো দিন যাব। যেতে গিয়েও ফিরে এলো মাধুর্য। কিছু সময় চুপ থেকে তটিনী চোখের দিকে তাকিয়ে বলল, আমার জীবন সঙ্গীর হওয়ার জায়গাটা শুধুমাত্র আপনার জন্য বরাদ্দ তটিনী। আমার এই জীবনে একমাত্র আপনিই সেই রমণী যাকে দেখে আমার হৃদয় গহীনে থাকা অনুভূতি সাড়া দিয়েছিল। জানান দিয়েছে এই রমণীই পারবে আমার জীবনকে পরিপূর্ণতা দান করতে। এক মাস হোক কিংবা এক যুগ, আপনি এই মাধুর্যেরই অর্ধাঙ্গিনী হবেন। চলে গেল মাধুর্য। তার যাওয়ার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তটিনী। মৃদুস্বরে বলল, আমিও চাই আপনার অর্ধাঙ্গিনী হতে। চিন্তা করবেন না, এই তটিনী শুধুই মাধুর্যের। ফুল সজ্জিত পালঙ্কে বসে থাকার সামনে বড় আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তটিনী। বধূ সাজে তাকে দারুণ লাগছে। এই পাগলটা এখন আসছে না কেন? এত ভারী ভারী গহনা লেহেঙ্গা নিয়ে বসে থাকতে থাকতে আমার তো কোমর ব্যথা করছে। আবারও আয়নায় তাকিয়ে নানা রকম ঢং করতে লাগলো তটিনী। ইতিউতি করতে করতে অবশেষে দীর্ঘ 2 মাস পর আজ তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। যদিও বা তটিনী মাধুর্যকে বিয়ে করতে শুরু থেকে এক পাশে খাড়াই ছিল, তবে তা ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি কাউকে। তার ভাবখানা এমন ছিল সে তেমন একটা রাজি নয়, তবে বাবা মায়ের কারণে বিয়ে করতে রাজি হয়েছে। সে চায় না প্রথমে নিজের অনুভূতির কথা জানান দিতে। সে লুকিয়ে লুকিয়ে ভালোবেসে যাবে। তবে মাধুর্য যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করবে ততদিন সেও নিজের অনুভূতি আড়ালেই রাখবে। দরজা খোলার শব্দে দ্রুত ঠিক হয়ে বসলো তটিনী। বর বেশে তাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল তটিনী। বিড়বিড় করে বলল, এই বর বেশে থাকা সুদর্শন পুরুষটি আজ থেকে শুধু আমার। এই মানুষটা এখন আমার জীবনের একটা অংশ, আমার স্বামী। বিড়বিড় করা শেষ হলে এই ঘোমটাটা সরাতে পারি?
নিজের সম্মুখে হঠাৎ মাধুর্যের উপস্থিতি বুঝতে পেরে ঘাবড়ে গেল তটিনী। বড় একটা শ্বাস টেনে বুকে হাত দিয়ে বলল, আপনি কোনো ভূতের বংশধর নাকি? হুটহাট কোথা থেকে উদয় হন? আমি ভূতের বংশধর? তোমার সমস্যা আছে। তুমি সবসময় নিজে নিজেই চিন্তায় মগ্ন থাকো, তখন স্বাভাবিকভাবে কথা বললেও ভীতুদের মতন কেঁপে ওঠো। তটিনী খেয়াল করলো মাধুর্য তাকে তুমি বলে সম্বোধন করছে। লাজুক হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। আপনার ভাবনার সমাপ্তি হলে কি এবার ঘোমটা সরাতে পারি, নাকি আপনি সরাবেন? হাত গুটিয়ে ফেলল তটিনী। মাধুর্য তার ইশারা বুঝে মুচকি হেসে ঘোমটা আলতো হাতে সরিয়ে দিল। বধূ সাজে তটিনীকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। সে নিজেও জানে না এই মেয়েটার মাঝে কি এমন আছে যা তাকে এতটা টানে। আপনার দেখা হয়ে গেলে এবার কি আমি উঠতে পারি? এক জায়গায় এতটা লম্বা সময় ধরে বসে থাকতে থাকতে এবার আমার পা অবশ হয়ে গেছে। ধ্যান ভাঙল মাধুর্যের। অপ্রস্তুত হয়ে পড়ল সে। দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম। যাও, তুমি জামা কাপড় পরিবর্তন করে এসো। বিছানা থেকে নামতে তার কষ্ট হচ্ছে দেখে মাধুর্য তাকে সাহায্য করলো। সাথে আনা লাগেজে চেন খুলে একটা কাপড় নেবে তখন মাধুর্য বলল, বেশি ভারী কিছু পরার প্রয়োজন নেই। যেহেতু এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাই শাড়ি পরার দরকার নেই এখন। আপাতত তোমার পছন্দ অনুযায়ী কোনো থ্রি পিস বা কুর্তি পরো, তাহলে স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারবে। মুচকি হেসে একটা বেগুনি রঙের থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। মাঝ রাতে ঘুম ভেঙে গেল তটিনীর। আড়মোড়া হয়ে ফোন হাতে নিয়ে দেখল সকাল থেকে আরও অনেকখানি সময় বাকি আছে। পাশে ঘুমিয়ে থাকা মাধুর্যের দিকে তাকালো সে। একটা হাত মাথায় নিচে রেখে অন্য হাতে আলতো করে তার চুলগুলো স্পর্শ করলো। নামের মতন চেহারাতেও তার মাধুর্যতা মিশে আছে। ইস, কত স্নিগ্ধ লাগছে। আমার জীবনে যে তোমার আগমনই নির্ধারিত আছে, এটা যদি সে সময় জানতাম তাহলে এতটা চোখের জল বিসর্জন দিতাম না। সকালে সবাইকে খাবার পরিবেশন করতে ব্যস্ত তটিনী। মাধুর্য প্লেটে খাবার নিয়ে তটিনীর দিকে তাকিয়ে আছে। শাড়ি পরিহিত মাথায় ঘোমটা দেওয়া তটিনীকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। সে চেয়েও চোখ ফেরাতে পারছে না। পেটে হালকা ব্যথা অনুভব হওয়ার পর মাধুর্য পাশ ফিরে দেখল তার কাজিন মিটিমিটি হাসছে। বাকিদের দিকে তাকাতেই বাকি কাজিনরা চোখ দিয়ে নানান ইশারা করছে। অপ্রস্তুত হয়ে পড়ল সে। দ্রুত মাথা নিচু করে খেতে লাগলো। তাড়াহুড়ো করে হাঁটার কারণে অসাবধানতা বশত শাড়ির আঁচলের সাথে পা পিছিয়ে পড়ে যেতে নিলে মাধুর্য তার হাত টেনে ধরল। কি হয়েছে তা ভালো মতন বোঝার আগেই তাকে টেনে সোজা করে দাঁড় করিয়ে দিল মাধুর্য। তটিনী ড্যাব ড্যাব করে তার মুখ পানে তাকিয়ে রইল। এভাবে ছুটছো কেন? কেউ তাড়া করছে নাকি? শাড়ি পরে কেউ এভাবে ছোটাছুটি করে? তটিনী কিছু না বলে এখনো তাকিয়ে আছে দেখে মাধুর্য তার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বলল, সাবধানে চলাফেরা করবে। হাত পা ভেঙে বসে থাকলে তখন তোমার পরিবার মনে করবে আমরা তোমার যত্ন নিচ্ছি না, আমরা তোমার প্রতি মনোযোগী না। সে চলে যেতেই তটিনী নিজের সেই হাতটার দিকে তাকালো যা কিছুক্ষণ আগে মাধুর্য ধরেছিল। ট্রেন চলছে নিজের গতিতে। জানালার পাশে মাথা ঠেকিয়ে মুখের সামনে বই ধরে আছে তটিনী। আজ তারা দুজনে গ্রাম থেকে শহরে যাচ্ছে। চাকরির সূত্রে মাধুর্য সেখানেই একটা ফ্ল্যাটে থাকে। তটিনীর বিপরীত দিকে বসে ফোন চালাচ্ছে মাধুর্য। তটিনী বই নিয়ে বসে থাকলেও সে বই পড়ছে কম, আর চোখে মাধুর্যকে বারবার পরখ করছে বেশি। পুনরায় আবারও তাকালো সে। এত সুন্দর কেন এই ছেলে? আমি ওর বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে নজর দিয়ে চলেছি, না জানি অন্য মেয়েরা কি আরো কত নজর দেয়। বাবুদের মতন কালো কাজল লাগিয়ে দিতে হবে যেন কারোর নজর না লাগে। কথাগুলো বিড়বিড় করতে করতে ব্লাশ করতে লাগলো তটিনী। বইয়ের আড়ালে নিজের মুখ আড়াল করলো সে। তার এই ব্যবহার মাধুর্যের নজর এড়িয়ে গেল না। এরকম করছো কেন? এমন তো না যে কোনো রোম্যান্টিক উপন্যাস পড়ছো তো হরর থ্রিলার, তাও এত ব্লাশ করছো কেন? বইয়ের পাতা কি অন্য কোনো বইয়ের সাথে পরিবর্তন হয়ে গেছে নাকি? বিব্রত বোধ করলো তটিনী। সোজা হয়ে বসলো, চুলগুলো কানের কাছে গুজিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমার বই, আমার ইচ্ছা, আমি তা পড়ে কিরো প্রতিক্রিয়া দেখাবো আপনার কি? আমার অনেক কিছু। তাদের নতুন বাসায় আসার আজ দ্বিতীয় দিন। 4 রুমের একটি মাঝারি সাইজের ফ্ল্যাট। রাতে ঘুমানোর জন্য বিছানা ঠিক করছে তটিনী। মাধুর্য পাশে থাকা চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। মাধুর্য ল্যাপটপটা টেবিলে রেখে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নেবে, সেই মুহূর্তে পুরো রুমে অন্ধকার ছেয়ে গেল। পুরো রুম তটিনীর চিৎকারে ভরে উঠল।
নিজের কোলের ওপর ভর অনুভব করলো মাধুর্য। বুঝতে বাকি নেই কি হয়েছে। হতাশা ভরা নিঃশ্বাস নিল সে। বিড়বিড় করে বলল, এত বড় মেয়েও নাকি ভয় পায়। কিছু মুহূর্ত পর নিজের হাতে জ্বালা অনুভব করলো মাধুর্য। কেন এরকম অনুভব হচ্ছে তা বোঝার চেষ্টা করছে। সময়ের সাথে সাথে জ্বালা অনুভূতিও বৃদ্ধি পাচ্ছে বলে তার মনে হলো। একসময় আর সহ্য করতে না পেরে তটিনীকে নিজের কোল থেকে ঠেলে উঠিয়ে দিল সে। তটিনী উঠে দাঁড়ালো, তবে মাধুর্যের টি শার্টের এক পাশ ধরে খামচে আছে। এরকম বাচ্চাদের মতন ব্যবহার করছেন কেন? সামান্য কারেন্টই তো গিয়েছে। ও আপনি বুঝবেন না, অন্ধকার আমার খুব ভয় লাগে, দম বন্ধ লাগে। অন্ধকারে আমার খুব বাজে ধরনের ফোবিয়া আছে। এখন এত কথা না বলে তাড়াতাড়ি ফোনের টর্চ জ্বালান। অন্ধকার হাতড়ে ফোন খুঁজে পেল মাধুর্য। ফোনের টর্চ জ্বালিয়ে তটিনীর দিকে তাকালো সে। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে মেয়েটা। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ বিদ্যমান। হতাশা ভরা নিঃশ্বাস নিয়ে পাশে থাকা তোয়ালেটা হাতে নিল সে। তটিনীর দিকে হাত বাড়িয়ে নিলে সে নিজের মুখ সরে নিয়ে প্রশ্ন করল, কি করছেন? তোয়ালে পেঁচিয়ে মারার চেষ্টা করছেন নাকি? বোকা মেয়ে, নিজের অবস্থা দেখেছ? নাও তুমি নিজেই মুছে নাও। লজ্জা পেল তটিনী। মাথা নত করে মাধুর্যের কাছ থেকে তোয়ালেটা নিয়ে ঘাম মুছে নিল। এখন সে মাধুর্যের টি শার্ট খামচে ধরে আছে। গরমে দুজনেরই অবস্থা খারাপ। মাধুর্য হাঁপসাপ করছে। পূর্বে সে একা থাকার কারণে কারেন্ট চলে গেলে গায়ে থাকা পোশাকটা খুলে ফেলতো। তখন একটু হলেও অস্বস্তি কম অনুভব হতো, কিন্তু এখন তটিনী কি ভাববে এই ভেবে খুলছে না। যতই তার স্ত্রী হোক, এখনো তাদের মাঝে অদৃশ্য দ্বিধার দেওয়ালটা বিদ্যমান। মাধুর্যের স্ত্রী শার্টের ধরে থাকতে থাকতে এবার তটিনীর হাত ব্যথা করছে। নিজের ভিতরে থাকা ভয়ের কারণে ছাড়তেও মন সায় দিচ্ছে না। এবার আর থাকতে না পেরে বলেই বসলো, কি ফালতু জায়গায় থাকেন আপনি? আধ ঘন্টা হয়ে গেল এখনো কারেন্ট এলো না। ইলেকট্রিসিটির দায়িত্বে থাকা লোকটা কি ঘুমিয়ে পড়েছে নাকি, না বেহুশ হয়ে পড়ে আছে? হতে পারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রকৃতিতে বিমোহিত হয়ে কারেন্ট দেওয়ার কথা ভুলে গেছে। এই গরমে মাধুর্যের কথা শুনে তটিনীর হাসি তো এলো না, বরং মুখশ্রীতে আরো বিরক্তি ছেয়ে গেল। সে পরবর্তীতে কিছু বলার জন্য মুখ খুলবে, সেই সময় কারেন্ট চলে এলো। হাঁপ ছেড়ে বাঁচল তটিনী। এত সময় পর মাধুর্যকে ছাড়লো সে। পাশ থেকে মাধুর্য হাসতে হাসতে বলল, মনে হয় তোমার কথা টেলিপ্যাথির মাধ্যমে শুনে নিয়েছে। তোমার উপর দয়া করে প্রাকৃতিক কাজে বিরতি দিয়ে কারেন্ট ফেরত দিয়ে গিয়েছেন। রাখুন তো আপনার বাজে কথা। কিসব অশ্লীল কথাবার্তা বলছেন? কিসের অশ্লীল কথাবার্তা? আমি তো অশ্লীলের কথাবার্তার অপর্যন্তও বলিনি। কেন তুমি প্রকৃতির ডাকে সাড়া দাও না? তটিনী রেগে চিৎকার করে উঠে বলল, চুপ করুন আপনি, না হলে এক্ষুনি রুম থেকে বের করে দেব। তার কথার ধরন দেখে মাধুর্য উচ্চস্বরে হাসতে লাগলো। তার হাসির মাঝে তটিনী লক্ষ্য করল মাধুর্যের হাতের কিছু অংশ লাল হয়ে গিয়েছে। সে রাগ ছেড়ে চিন্তিত হয়ে মাধুর্যের পাশে বসলো। তার হাত টেনে সামনে এনে দেখলো হাতে কিছু জায়গায় চামড়া উঠে গিয়েছে। দাঁত দিয়ে জিভ কাটলো সে। বুঝতে বাকি নেই হাত চেপে ধরার কারণে মাধুর্যের হাতে তার নখ গেঁথে গিয়েছিল। মাধুর্য এত সময় পর বুঝতে পারল তখন জ্বালা অনুভব করার কারণ। সে তটিনীকে রাগানোর জন্য বলল, ইস, আমার স্বাদের হাতটার কি বাজে অবস্থা হয়েছে। লজ্জা পেল তটিনী। দ্রুত উঠে সব ড্রয়ার খুলে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো, কিন্তু কোনোটাতেই পেল না। তার অস্থিরতা দেখে মৃদু হাসলো মাধুর্য। উঠে সে তটিনীর হাত ধরে তাকে বিছানায় বসিয়ে বলল, খুঁজে পাবে না তুমি। কোথায় কি আছে তুমি তো জানোই না, তো খুঁজে লাভ নেই, ঘুমিয়ে পড়ো। কিন্তু আপনার হাতে যে লেগেছে। আমি ওষুধ লাগিয়ে নেব, তুমি শুয়ে পড়ো। তটিনীকে শুয়ে দিয়ে তার গায়ে কাঁথা টেনে নিয়ে মাধুর্য বলল, তুমি ঘুমাও, আমি দরজা জানালা চেক করে আসছি। তটিনী মাধুর্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিজের অজান্তে করা কাজে সে ভীষণ অনুতপ্ত। ইস, কত ব্যথা পেয়েছে ছেলেটা। বেলের শব্দ পেতেই দৌড়ে যেতে নিয়েও ফিরে এলো তটিনী। পুনরায় আয়নায় নিজেকে আর একবার পরখ করে নিয়ে দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে এলো। দরজার খোলার পরই মুখে হাসি লেগে থাকা পরিপাটি হয়ে থাকা তটিনীকে দেখে মৃদু হাসলো মাধুর্য। মেয়েটা যে তার আসার পূর্ব মুহূর্তে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত থাকে এটা সে জানে। ভালো লাগে তার। আগে সারাদিন কাজের পর বাড়িতে ফিরে সব কাজ একা গুছিয়ে করতে গিয়ে হাঁপিয়ে উঠত সে।
একা একা থাকতেই তার একদম ভালো লাগতো না। কথা বলার কোনো মানুষ ছিল না বলে তার বাড়িতে ফিরতেই মন টানতো না। এখন যেন তার মন বাড়ি ফেরার জন্য আনচান আনচান করে। এই কয়েক মাসে দরজা খোলার পর মুখে মিষ্টি হাসি নিয়ে থাকা তটিনীকে দেখে তার এমন অভ্যাস হয়ে গিয়েছে যে কোনো দিনের ব্যতিক্রম হলে তার মন অস্থির হয়ে ওঠে। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু বলবে? শরীর খারাপ হয়েছে? বাইরে থেকে কোনো কিছু আনতে হবে কি? না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু না। আপনি যান, কাপড় পরিবর্তন করে আসুন, আমি হালকা কিছু খাবার দিচ্ছি। মাধুর্য উঠে রুমের দিকে যাবে, তখন তটিনী পিছন থেকে ডাকলো। মাধুর্য তাকানোর পর আমতা আমতা করে বলল, কাল সন্ধ্যায় আপনার সময় হবে? আসলে আসার পর যা এনেছি তা অনেক কিছুই ইতিমধ্যে শেষ। আমি তো এখানে ভালো মতো কিছু চিনি না, যদি একটু। মাধুর্য বুঝলো তটিনীর কথা, কয়েক সেকেন্ড ভেবে বলল, ঠিক আছে, তৈরি থেকো, নিয়ে যাব। মাধুর্য রুমে চলে যেতেই তটিনী খুশিতে লাফাতে লাগলো। মুখ থেকে যেন তার হাসি সরছেই না। হঠাৎ সে স্থির হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, পরশুদিন যে আমার জন্মদিন, তা কি উনি জানেন? মনে তো হয় না। না জানলে না জানুক, উনি আমাকে কোনো উপহার দিক বা না দিক আমি তো দেব। উফ, আমি যে আর অপেক্ষা করতে পারছি না, বলে মিটিমিটি হাসলো তটিনী। তার মাথায় এখন অনেক কিছু ঘোরপাক খাচ্ছে। মাঝরাতে পানির পিপাসা অনুভব করছে মাধুর্য। ঘুম হালকা হয়ে গেল তার। শোয়া থেকে উঠে মাথার কাছে থাকা জগ থেকে পানি পান করলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেবে, তখন তার নজর আটকে গেল পাশে ঘুমিয়ে থাকা তটিনীর দিকে। মুচকি হাসলো সে। বেনির ভিতর থেকে কয়েকটা ছোট চুল বেরিয়ে এসেছে, তার মুখে লেপ্টে রয়েছে। মৃদু হেসে আলতো হাতে চুলগুলো চোখের কাছে সরিয়ে দিল। মেয়েটা তার প্রথম নজর কেড়েছিল তার এক আত্মীয়ের বিয়েতে। সেদিন যতটা সময় বিয়েতে উপস্থিত ছিল, তার চোখ অজানা কারণে বারবার এই নাম না জানা মেয়েটিকে খুঁজে চলেছিল। পরে অবশ্য নিত্যদিনের বিভিন্ন ঘটনার কারণে ভুলে গিয়েছিল, কিন্তু মেয়েটা যেন তার ভাগ্যেই ছিল। হ্যাঁ, মাধুর্য তাই বিশ্বাস করে। তা না হলে এত এত মেয়ের ছবির মাঝে তার মায়ের কেনই বা তটিনীকে পছন্দ হবে? সেদিন তার মা অনেকগুলো মেয়ের ছবি নিয়ে এসেছিল। এত মেয়ের ছবির মাঝে তটিনীর ছবিটা সহজেই তার নজর কেড়ে নেয়। এতগুলো দিন পর আবারও মেয়েটাকে দেখে তার হৃদয় কেঁপে উঠল। সেদিন সে ঠিক করেছিল, তুমিই আমার জীবন সঙ্গিনী হবে। দ্বিতীয়বার যখন তোমার খোঁজ পেয়েছি, আর হারিয়ে যেতে দেব না। এই ভেবে অনেক কিছু করে সে তটিনীকে নিজের জীবন সঙ্গিনী রূপে পেয়েছে। কিন্তু এখন তার মনে হচ্ছে সে কোনো ভুল করেনি তো, কারণ তটিনী এখনো তার সাথে সহজ হয়ে উঠতে পারেনি। মাঝে মাঝে না চাইতেও তার অবচেতন মন চিন্তা ভর করে যে তটিনী শুধু নিজের বাবা মায়ের কারণে বিয়ে করে। এরূপ নানা চিন্তা ভাবনার মাঝেই ঘুম এসে ধরা দিল মাধুর্যের চোখে। নিত্যদিনের মতন ফুরফুরে মেজাজে সব কাজ করছে তটিনী। আজ তাকে আরও বেশি খুশি দেখাচ্ছে, কারণ সন্ধ্যায় সে আর মাধুর্য বাইরে যাবে। প্রতিদিনের মতন আজও মাধুর্য তৈরি হওয়ার সময় তটিনীর রুমের মধ্যেই ঘোরাফেরা করছিল। তবু আজ একটু ব্যতিক্রম হলো। মাধুর্য রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পিছনে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বাইরে এসো তটিনী, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সকালের নাস্তা শেষে মাধুর্য চুপচাপ সোফায় বসে রইল। তার অন্যরকম ব্যবহারে তটিনীর সন্দেহ হলো। কৌতূহলী হয়ে জানতে চাইল, আজ অফিস বন্ধ নাকি? না, যাব, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। জানো, আমি না অনেক দিন ধরে ভেবেছি, শেষ পর্যন্ত সবকিছু ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। জানি এই সিদ্ধান্তে আর কেউ খুশি হোক বা না হোক, তুমি খুশি হবে। মাধুর্যের কথা বলার ধরন তটিনীর সুবিধা মনে হলো না। কি সিদ্ধান্ত? আর আপনি এভাবে কথা বলছেন কেন? দয়া করে পরিষ্কার করে বলুন। তুমি বলতে না তুমি আমাকে নিজের ইচ্ছেতে বিয়ে করনি, বাবা মায়ের সিদ্ধান্তের কারণে বিয়ে করেছো। আমিও তোমাকে বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি। অতঃপর বুঝলাম নিজের ইচ্ছে ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে আমি তোমার উপর তা চাপিয়ে দিচ্ছি। হয়তো তুমি তোমার পার্টনারের থেকে আরও বেশি কিছু আশা করো, যা আমার মধ্যে নেই। তাই তো তুমি বিয়েতে প্রথম দেখাতেই না করে দিয়েছিলে। যা হয়েছে তা পরিবর্তন করা তো সম্ভব নয়, তবে শুধরে নেওয়া সম্ভব। মাধুর্যের কথা শুনে তটিনীর কান ঝাঁ করছে। দিবা স্বপ্ন দেখছে কিনা তার সন্দেহ হচ্ছে। কোনো রকমে কয়েকটা শব্দ উচ্চারণ করলো সে। আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? চিন্তা করো না তটিনী, তোমাকে আর কেউ জোর করবে না। আমার কথাও ভেবো না।
আমি যা ভুল করেছি তা আমি সঠিক করে দেব। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেল মাধুর্য। তটিনী ধপ করে মাটিতে বসে পড়ল। সকাল থেকে কত কিছু পরিকল্পনা করে রেখেছিল, কিন্তু সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ভেবেছিল আজ মাধুর্যকে মনে থাকা গোপন কথাগুলো বলেই দেবে, তাদের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু হায়, ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছেন বিধাতা। হু হু করে কেঁদে উঠল তটিনী। মজা করতে গিয়ে বলা কথাগুলোই তার জীবনে কাল হয়ে দাঁড়াবে, তা কেই বা জানতো। দরজা খোলার পর আজ যেন এক অন্য তটিনীকে দেখতে পেল মাধুর্য। তাদের বিয়ে হয়েছে 9 মাস হয়ে গিয়েছে। এই বাড়িতে তারা একসাথে আছে 5 মাসের ওপরে। এই 5 মাসে এমন কোনো দিন নেই যেদিন তটিনী পরিপাটি হয়ে মুখে হাসি রেখে দরজা খোলেনি। তবে আজ তটিনীর মুখে নেই কোনো হাসি। মুখশ্রীতে ছেয়ে আছে বিষাদের ছায়া। চোখের জল শুকিয়ে গিয়েছে, মাথার চুল এলোমেলো, অনেকখানি বিধ্বস্ত লাগছে তাকে। মাধুর্যের মুখশ্রীতেও ছেয়ে আছে গাম্ভীর্যতা। কোনো রকম কথা না বলে সে ভিতরে চলে গেল। অনুভূতিহীনভাবে মাধুর্যকে খাবার বেড়ে দিচ্ছে তটিনী। অন্যদিন দুজনে একসাথে খাবার খেত, সে পরে বসবে বলেও মাধুর্য জোর করে বসাতো। কিন্তু আজ মাধুর্য একটা শব্দও উচ্চারণ করলো না, চুপচাপ খেতে লাগলো এবং এমন ভাব করলো যেন এই মুহূর্তে এই জায়গা সে ছাড়া অন্য কারোর উপস্থিতি নেই। ভীষণ রকমের কান্না পেল তটিনীর। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাতগুলো নাড়াচাড়া করে চলেছে সে। ভাতের একটা দানাও মুখে ওঠেনি তার। মাধুর্য খেয়ে উঠে গেল। হাত ধুয়ে টেবিলের কাছে এসে পানি খেয়ে গম্ভীর কণ্ঠ বজায় রেখে বলল, রুমের টেবিলে একটা কাগজ আছে, খেয়ে ওটা পড়ে নিও, তারপর নিজের মতামত জানাবে আমাকে, বলে অন্য একটা রুমে গিয়ে দরজা ভিড়িয়ে দিল সে। মাধুর্যের কথা শুনে তটিনীর খাওয়ার রুচি একদমই চলে গেল। কিন্তু খাবার নষ্ট হবে এই কারণে জোর করে যতটা সম্ভব তাড়াতাড়ি খেয়ে ঘরে ফিরে এলো। দেখলো ঠিকই টেবিলে ভাঁজ করা একটা সাদা কাগজ। এটা কি ডিভোর্স পেপার? কিন্তু অর্ধেক বেলার মধ্যে তো এটা তৈরি করা সম্ভব না। তার মানে কি মাধুর্যের মনে আগে থেকেই সম্পর্ক শেষ করার চিন্তা ছিল? এতগুলো দিনে কি আমাকে একটুও ভালোবাসতে পারেনি সে? ভালো না বাসুক, অন্তত স্ত্রী হিসাবে কি একটুও দুর্বলতা তৈরি হয়নি তার মাঝে? হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার মনের কথা মুখে বলতে পারিনি। জানি এটা আমার ব্যর্থতা, তবে ভালোবাসা কি শুধু মুখে বললেই সত্যি হয়? সে কি তার প্রতি আমার ছোট ছোট কেয়ার, যত্ন এসব লক্ষ্য করেনি? কখনোই কি করেনি? এখন আমি বাবা মাকে কি উত্তর দেব? এই মুহূর্তে যদি আমি তাদের এই বিষয়ে কিছু জানাই, তবে তারা চিন্তা করবে। এখানেও এমন কেউ নেই যে সামনাসামনি কোনো কথা, কোনো সিদ্ধান্ত নেব। কি করব এখন আমি? কথাগুলো বলার সময় তটিনীর চোখ থেকে অনবরত জল ঝরেই যাচ্ছিল। এক সময় সে অনেক সাহস জুগিয়ে কাগজটা খুলে দেখল। কাগজটা সম্পূর্ণ দেখার পর কয়েক সেকেন্ডের জন্য তার চোখের জল পড়া থেমে গেলেও পর মুহূর্তে আরো দ্বিগুণ বেড়ে তা গড়িয়ে পড়তে লাগলো। কাগজটা হাতের মুঠোয় নিয়ে ছুটে এলো পাশের রুমে। মাধুর্য একটা বই খুলে বসেছিল। কোথা থেকে তটিনী ছুটে এসে দুম করে তার পিঠে একটা মেরে বসলো। ব্যথায় মৃদু চিৎকার করে উঠল সে। পিঠে হাত দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। চোখের জল কিন্তু মুখে রাগীভাবে তটিনীকে দেখে ব্যথা নিয়েও মৃদু হাসলো মাধুর্য। সে জানতো মেয়েটার প্রতিক্রিয়া এরূপই হবে। ঝাঁঝালো কণ্ঠে কাগজটা দেখিয়ে তটিনী জানতে চাইল, এসব কি? কি সব লিখেছেন এখানে? কেন, ভুল কি লিখলাম? যা সত্যি তাই লিখেছি। কি সত্যি? কোনো সত্যি নেই? মজা মনে হয় সব আপনার কাছে? কোনো সত্যি নেই। আসলেই কি তাই? তুমি অস্বীকার করতে পারবে তুমি আমাকে আগে থেকেই পছন্দ করতে? আমি তোমাকে চেনার আগে থেকেই তুমি আমাকে চিনতে, এটা অস্বীকার করতে পারবে? চুপ হয়ে গেল তটিনী। সে ভেবেছিল অন্যভাবে মাধুর্যকে কথাটা জানাবে, কিন্তু সে ঘূর্ণাক্ষরেও টের পায়নি তার বলার আগেই মাধুর্য সত্যিটা জেনে গিয়েছে। কাগজটাতে শুধু কয়েকটা লাইন লেখা ছিল। মনের কথা আগেই বলে দিতে পারতে, তাহলে আর এত চোখের জল ফেলতে হতো না। পুরোই ভূতনি লাগছে তোমাকে। এতদিন তুমি আমার সাথে লুকোচুরি খেলেছো, আজ না হয় আমি কয়েক ঘন্টার জন্য খেললাম। কখন থেকে জানতেন আপনি? তটিনীর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে এসে সে বলল, এখান থেকে আসার আগে থেকেই আমি সব জানতাম। তোমার এক বান্ধবী আমাকে বলেছিল, তবে সেও নিশ্চিত ছিল না। পরে আমি বাড়ি থেকে আসার আগে তোমার বই খাতাগুলো গুছিয়ে রাখার সময় তোমার ডায়েরিগুলোর মাঝে একটা শেষ হয়ে যাওয়া ডায়েরি খুঁজে পাই। তাতে অর্ধেকের চেয়েও বেশি অংশ জুড়ে তো আমার কথাই লেখা ছিল। তখন আমি সহজেই বুঝতে পেরে গিয়েছিলাম তোমার মাথায় কি চলছে। এতদিন কিছু বলিনি, কারণ আমি চাইছিলাম তুমি কি করো তা দেখতে।
কাল তোমার জন্মদিন, এটা আমার মনে আছে। তার উপর আগের দিন যখন বললে আজ বাইরে যাবে, তখন ধারণা করেই নিয়েছিলাম তুমি হয়তো কিছু বলবে, তাই সকালবেলা ইচ্ছে করেই তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম। জানতাম তুমি বোকামে, কিছুই বুঝবে না। তো কেমন লাগলো জন্মদিনের চমক? জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, এতটা চমকে গিয়েছিলাম, চিন্তা করতে করতে যদি হার্ট অ্যাটাক করে পড়ে যেতাম তখন কি হতো? দেখার মতো তো কেউ নেই, তখন মরে পড়ে থাকলে আপনার মজা বেরিয়ে যেত। চুপ, কিসব বাজে কথা বলছো? কেন, তুমি যখন আমার সাথে অভিনয় করেছিলে তার বেলা প্রথম দিকে তো আমার মধ্যে অপরাধবোধ কাজ করতো এই ভেবে যে আমি বুঝি কাজটা ঠিক করিনি। যখন জানতে পেরেছি তোমার মনে এক কিন্তু মুখে আর এক, তখন ইচ্ছে করছিল তুলে আছাড় মারি। ভেবেছিলাম তুমি বোকা শান্তশিষ্ট, কিন্তু পেটে পেটে যেই চলছে তা তো বুঝতে পারিনি। তটিনী বাচ্চাদের মতন করে হেসে মাধুর্যকে জড়িয়ে ধরে বলল, একটু মজা করেছি আর কি। আমি আপনার বিয়ে করাবো, আমি আপনাকে না জ্বালালে আর কে জ্বালাবে শুনি? হুট করে হারিয়ে গিয়েছিলে, এরপর যখন পাত্রের জায়গায় আপনাকে দেখলাম তখন তো মাথায় দুষ্টু বুদ্ধি চেপেছে। মাধুর্য তটিনীর মাথায় হাত রেখে বলল, সে সময় জানালে না কেন? সে সময় বলে দিলে এতগুলো বছর অপেক্ষা করতে হতো না। আপনি যদি প্রত্যাখ্যান করেন এটা চিন্তা করে বলতে ভয় পেয়ে গেছিলাম। আমি হুট করে কারোর সাথে কথা বলতে পারি না। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বলবো বলবো করে সময় অতিবাহিত হয়ে গেল, আর একদিন হুট করে আপনিও হারিয়ে গেলেন। মাধুর্য তটিনীকে নিজের থেকে ছাড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে বলল, বলবো বলবো করে যা এত বছর বলতে পারোনি, তা কি এখনো নিজের মাঝেই লুকিয়ে রাখবে তটিনী? বলবে না? তটিনী হেসে মাধুর্যকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, প্রিয়তম, বড্ড বেশি ভালোবাসি তোমায়। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।